ইনঅর্গানিকের উপর কিছু এফেক্ট রয়েছে, যেমন অর্গানিক কেমিস্ট্রির উপর আমরা ইন্ডাকটিভ এফেক্ট, মেসোমারিক এফেক্ট পড়ি, ঠিক তেমনই ইনঅর্গানিকের উপর বেশ কয়েকটা এফেক্ট আমাদের জানতে হবে, যেমন তোমার রিলেটিভিটিস্টিক এফেক্ট, তারপর তোমার আমরা যেটা পড়ি ইনার্ট পেয়ার এফেক্ট, সেগুলো নিয়ে পড়তে হবে। যাই হোক, তো আমরা প্রথমে আগে স্লেটার্স রুলের উপর আরো কয়েকটা প্রবলেম একটুখানি দেখে নিই। কোশ্চেনটা এরকম রয়েছে যে ডিটারমাইন, কোশ্চেনটা এটাই রয়েছে যে ডিটারমাইন z star of 4s and 3d electron for manganese for Mn 25। ওকে, তো বলছে যে আমাদের একটা ম্যাঙ্গানিজ যে রয়েছে এলিমেন্টে রয়েছে, সেই এলিমেন্টের 4s এবং 3d এর যে জেড স্টার রয়েছে, সেই জেড স্টার আমাদেরকে ক্যালকুলেট করতে হবে। তো আমরা আনসারে যাই, সোজা আনসারে যাব না, সোজা আনসার বলতে আমরা প্রথমে 4s দিয়ে কথাবার্তা বলবো। ফর 4s ইলেকট্রন বা 4s এলিমেন্ট, যা খুশি লিখতে পারো, ডাজন্ট ম্যাটার। তো এখান থেকে আমরা কি করবো, প্রথমে আমরা ম্যাঙ্গানিজের ইলেকট্রন বিন্যাসটা করে নেবো। তাহলে আমরা ম্যাঙ্গানিজ মানে কত জানি, 25। ম্যাঙ্গানিজ হচ্ছে কত, 25। তাহলে এটা কত হবে, 1s2 2s2 2p6 তারপর কত হবে 3s2 3p6, দেন কত হবে না 3d হবে আর 4s হবে, 4s2, বাকি পড়ে থাকছে কত না তোমার পড়ে থাকছে 5, তাহলে 3d টা হবে 5। ওকে, তো এবার যেটা কথা বলার, এবার যেহেতু 4s এর বের করছি, এবার আমরা বলেছি যে 4s এর ক্ষেত্রে কি করব না, 4s এর ক্ষেত্রে এই 1s টাকে রেখে দেবো, 2s2b টাকে রেখে দেবো, যেহেতু এখানে 3d রয়েছে তাই একেবারে 3s থেকে 3d পুরোটা টেনে দেবো আর 4s টাকে সেপারেট ভাবে আলাদা করে দেবো। এটাই হচ্ছে 4s এর যে মেথড, সেই মেথডটা হচ্ছে এটা। তো এখান থেকে আমরা সিগমা বা এস বের করতে পারি, অবশ্যই বের করতে পারি। বের করার ফর্মুলাটা কি আমরা জানি, যে এটাকে আমরা n শেল ধরি, এটাকে আমরা n-1 শেল ধরি, এটাকে আমরা n-2 শেল ধরি, এটাকে আমরা কি ধরি না, এটাকে আমরা ধরি n-3 শেল ধরি। ওকে, তাহলে আমরা যদি ধরি, এবার আমরা স্লেটার্স রুলের 4s s এবং p অরবিটালের ক্ষেত্রে কি বলেছিলাম, যে n সেল যেটা থাকবে, যা ইলেকট্রন থাকবে সেখান থেকে একটা বিয়োগ হবে। তাহলে এখানে দুটো ইলেকট্রন রয়েছে, তাহলে কি হবে, একটা হবে, কারণ একটা বিয়োগ হয়ে যাবে। একটা ইনটু কত দিয়ে গুণ করবো আমরা জানি না, 0.35 দিয়ে গুণ করি। তারপর কি করব, প্লাস আবার এখানে কতগুলো ইলেকট্রন রয়েছে না 8, 8 5 13টা, তাহলে 13টা হলে কত দিয়ে গুণ করবো, 13 ইন্টু কত দিয়ে গুণ করবো, 13 ইন্টু আমরা জানি 0.85 দিয়ে গুণ করি, তাহলে 0.85 দিয়ে আমরা গুণ করবো। আর এখানে দেখো 8টা আছে, ওখানে 2টো আছে, তোমরা চাইলে 10টা একসাথে লিখে দিতে পারো, কারণ দুটোর ক্ষেত্রে একই রুলই অ্যাপ্লাই হবে। 10টা একসাথে লিখতে পারো, আবার আলাদা করে লিখতে পারো। আলাদা করে লিখলে কি হবে, 8 ইন্টু 1.00 আবার প্লাস 2 ইন্টু 1.00 এটা। ওকে, 2 ইন্টু 1.00, তাহলে আলটিমেটলি সিগমার ভ্যালু কত আসবে না, সিগমার ভ্যালু এটা আসবে 0.35, আর এটা মনে হয় কত আসবে, 18 তো 13 তো, আর হচ্ছে 11.05, এটা আসবে 11.05, আর এটা হচ্ছে তোমার কত হবে 8.00, আর এটা কত হবে 2.00। তাহলে আলটিমেটলি যোগ করলে কত হবে না, যোগ করলে 21.4 হবে, 21.4 হবে। এবার আমরা জানি ম্যাঙ্গানিজের, তাহলে জেড স্টার সমান সমান কত হবে, জেড স্টার ইকুয়ালস টু জেড মাইনাস এস বা জেড মাইনাস সিগমা। তাহলে সেক্ষেত্রে জেড স্টার ইকুয়ালস টু কত হবে না, জেড স্টার ইকুয়ালস টু কত হবে না 25 মাইনাস 21.4। ওকে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি বারংবার বলছি, উত্তরটা কত হবে না 3.6 আসবে। তো 4s এর ক্ষেত্রে এটা আমরা, আমাদের এবার বাকি কি রয়েছে 3d। চলো আমরা 3d টা নিয়ে ডিসকাস করি। ফর 3d ওকে, ফর 3d এর ক্ষেত্রে কি করব না, 3d এর ক্ষেত্রে আবার ম্যাঙ্গানিজটাকে আমরা ইলেকট্রন বিন্যাস করে নেব 25। তাহলে 25 এর ইলেকট্রন বিন্যাস করলে কি হয় না 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 আর 4s কত হবে 4s2। এবারে ডি এর আমরা যেহেতু ডি এলিমেন্ট নিয়ে মানে ডি ব্লক নিয়ে কথা বলবো, ডি ব্লকের ক্ষেত্রে আমি কি বলেছি না 1s টাকে আলাদা, 2s2b টাকে আলাদা, 3s3b টাকে আলাদা, 3d টাকেও পুরো আলাদা করে দেবো, 4s টাকে এটাকে আলাদা করে দেবো, তাই তো। কারণ আমরা যেহেতু ডি অরবিটালের মানে ডি ব্লকের ক্ষেত্রে কথা বলছি, সেই জন্য ডি এই 3d টাকে আলাদা করে দেবো। ওকে, তো চলো আমরা দেখি ইলেকট্রন বিন্যাসটা সিগমার ভ্যালু কত আসে, সিগমার ভ্যালুটা কত আসে দেখি। আমরা কি জানি না, যখনই আমরা রাইট দিকে যাবো, আমরা ধরো 3d নিয়ে কথা বলছি, এর রাইটে যেটা আছে তার ভ্যালু কিন্তু অলওয়েজ 0, তাহলে এর ভ্যালু কত হবে 0।
এটাকেই আমরা এন ধরবো, যেখান থেকে আমাদেরকে ধরতে বলেছিল 3D ধরতে বলেছে, তাই আমরা এটাকে কি ধরবো না এটাকে আমরা এন ধরবো, এন শেল। এটা হচ্ছে n-1 শেল, এটা হচ্ছে n-2 শেল, আর এটা হচ্ছে n-3 শেল। ওকে, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু 0 আর এটার ভ্যালু কত 5, 5 থেকে একটা বিয়োগ করবো তাহলে কত হবে 4, তাহলে 4 ইন্টু 0.35, 0.35 এটা হবে 4 ইন্টু 0.35 প্লাস এখানে কত আছে 8, তাহলে 8 ইন্টু 1.00, কারণ 3D এর ক্ষেত্রে আমরা জানি কোনো 0.85 এর রুল অ্যাপ্লাই হয় না ডিরেক্টলি। তোমরা চাইলে এটা 8 8 16 2 18 18 একসাথে করে দিতে পারো, আবার আমার মতো এরকম ভেঙে ভেঙে করতে পারো। 8 ইন্টু 1.00 এটাও তোমরা করতে পারো, প্লাস 2 ইন্টু 1.00 এটা তোমরা করে রাখতে পারো। ঠিক আছে, তাহলে আলটিমেটলি কত হবে এটা না এটা হবে তোমার 1.4, আর এদিকে তোমার 8.00, 8.00, 2.00, তাহলে 8 8 16 16 2 18, তাহলে 18.00, তাহলে আলটিমেটলি এটা কত হচ্ছে 19.4, 19.4। তাহলে আমরা সিগমার ভ্যালু পেয়ে গেলাম। কি বাকি রইলো এখান থেকে সিগমার ভ্যালু পেয়ে গেলাম আমরা জেড স্টার হিসেবে জানি, জেড স্টার মানে আমরা জানি জেড স্টার মানে আমরা জানি জেড স্টার মানে কি, জেড স্টার মানে হচ্ছে জেড মাইনাস এস বা জেড মাইনাস সিগমা। তাহলে জেড এর ভ্যালু কত 25, 25 বসালাম, মাইনাস এস এর ভ্যালু বা সিগমার ভ্যালু কত পেয়েছি 19.4। ওকে, তাহলে এটার ভ্যালু কত হবে 5.6, তাহলে এটাই হচ্ছে আনসার। ওকে, তাহলে আমরা ম্যাঙ্গানিজের ক্ষেত্রে 3D এবং এই 4s এবং 3D দুটোই আমরা বের করে দিতে পারলাম। ওকে, তাহলে এই প্রবলেমটা আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট আমরা আরেকটা প্রবলেমে যাব, ইন্টারেস্টিং প্রবলেম, খুব ইন্টারেস্টিং প্রবলেম। ওকে, চলো নেক্সট একটা কোশ্চেন দেখি কি দিয়েছে। নেক্সট কোশ্চেন তোমাদেরকে দেওয়া হয়েছে এটাই, বলছে যে হুইচ ইলেকট্রনস ইজ লাইকলি, হুইচ ইলেকট্রনস ইজ লাইকলি to be lost first Fe forms Fe plus ion 3D or 4s, 3D or 4s। ঠিক আছে, 3D or 4s বলছে এই যে আমাদের Fe লোহার ক্ষেত্রে, লোহার জেড কত মানে অ্যাটমিক নম্বর কত 26, তো এই লোহার ক্ষেত্রে 4s এবং 3D ইলেকট্রনের মধ্যে কোন ইলেকট্রনটা তাড়াতাড়ি তার ইলেকট্রন লস করবে। ঠিক আছে, এটাই আর কি বলতে চেয়েছে, তো আমরা তাহলে প্রথমে ইলেকট্রন বিন্যাসটা করি। ইলেকট্রন বিন্যাসটা জেনারেলি যে ইলেকট্রন বিন্যাস থাকে সেটা আমরা আনসারটা লিখি। আনসারটা কি না Fe দিয়ে, Fe বলেছে Fe মানে কত 26, লোহার কত 26, 26 মানে কত হবে না 1s2 2s2p 2s2 2s2 2p6 2p6 3s2 3p6, তারপর কত হবে 3d6 3d কত হবে 3d6 4s2 এটার ক্ষেত্রে আমরা কিরকম ভাবে মানে রেশিওটা বানাবো, এটাকে অনেস্টটাকে আলাদা করে রেখে দেবো, তারপর 2s2p টাকে আলাদা করে রেখে দেবো, 3s3p টাকে রেখে দেবো, 3d টাকে আলাদা করে দেবো, আর 4s টাকে আলাদা করে রেখে দেবো। ওকে, তো এই ক্ষেত্রে আমরা যদি 3D অরবিটালের ক্ষেত্রে আমরা যদি ইলেকট্রন আমরা যদি কি বলে না আমরা যদি এখানে কি বলে তোমার জেড বা সিগমা যদি বের করি, জেড স্টার বা সিগমা যদি বের করি কিরকম কি হবে না আমরা যদি জেড স্টার বের করি ফর 3D আমরা যদি বের করি 3D এর ক্ষেত্রে কি হবে না 3D এর ক্ষেত্রে আমরা জানি এটাকে আমরা এই পারের পার্টটাকে 0 ধরি, এটাকে 0 ধরি, এটাকে আমরা n শেল ধরি, এটাকে n-1 শেল ধরি, এটাকে n-2 শেল ধরি, এটাকে কি ধরি না এটাকে n-3 শেল ধরি। ওকে, তাহলে এখানে কি দেখতে 6টা আছে, 6টা থেকে কি হবে একটা বিয়োগ হয়ে যাবে, তাহলে 5 ইন্টু 0.35 কত হবে না 0.35। ওকে, তারপর কত হবে, তারপর যেটা হবে সেটা হচ্ছে এই সবগুলোর সঙ্গে কি করব না সবগুলোর সঙ্গে আমাদের ইলেকট্রন বিন্যাস করতে হবে, সবগুলোর সঙ্গে ইলেকট্রন বিন্যাস করলে কত হবে না এটা হচ্ছে আমাদের 8 হবে, তাহলে 8 ইন্টু 1.00 এটা আসবে, এটা কত আসবে 8 ইন্টু 1.00, আর এটা কত আসবে প্লাস 2 ইন্টু 1.00। ওকে, তাহলে আলটিমেটলি ভ্যালুটা কত আসলো, সিগমার ভ্যালু, সিগমা বা এস এর ভ্যালু কত আসলো এটা আমরা একটুখানি ক্যালকুলেটরে দেখি। ওকে, তো 5 ইন্টু 0.35 মানে হচ্ছে এটা তোমার 1.75 প্লাস
8.00 প্লাস 8.00 প্লাস 2.00, তাহলে আলটিমেটলি কত হচ্ছে? এদিকে হচ্ছে 1.75 প্লাস 1.75 প্লাস 18.00, যদি যোগ করি তাহলে কত হচ্ছে? টোটাল হচ্ছে তোমার 19.75। এখান থেকে জেড স্টার আমরা বের করতে পারবো। হ্যাঁ, জেড স্টার সমান সমান জেড এর ভ্যালু কত? জেড এর ভ্যালু হচ্ছে 26, তাহলে 26 মাইনাস কত হবে? 26 মাইনাস দিয়ে আমরা যদি করি, এখান থেকে ইলেকট্রন বিন্যাসটা যদি আমরা করি, এখান থেকে যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি তাহলে কত পাবো? না 26 মাইনাস থেকে আমরা ইলেকট্রন বিন্যাস কত? 19.75, এটা আমরা তো পাবো 19.7558। ঠিক আছে, তো ঠিক আছে, এটা ঠিকই আছে। তো এখান থেকে ভ্যালু কত হবে? 26 মাইনাস 19.75, তাহলে কত হচ্ছে? 6.25। এখান থেকে জেড স্টারের ভ্যালু হচ্ছে কত? না 6.25। এটা হচ্ছে 3D এর ক্ষেত্রে। তাহলে আমরা 4s এর ক্ষেত্রে বের করি। 4s এর ক্ষেত্রে এটা আমরাও বের করিনি, এটা হচ্ছে 3D। এটা হচ্ছে কত? না এটা হচ্ছে 3D এলিমেন্টের ক্ষেত্রে বেরিয়ে গেল। আমরা এবার নেক্সট যেটা করবো সেটা হচ্ছে 4s। এটা 4s। এবার আমরা 4s এর ক্ষেত্রে ডিসকাস করবো। চলো 4s এর ক্ষেত্রে কি দেখি। ফর 4s 4s এর ক্ষেত্রে কি হবে? ইলেকট্রন বিন্যাসটা কি হবে? না ইলেকট্রন বিন্যাস যেটা হবে সেটা হচ্ছে Fe26 ছিল, তাহলে 26 থাকলে কি হয়? 26 থাকলে কত হবে? না 1s2 2s2 2p6 2p6 ps2 pp6 3p6 3p6 3s 3p6, তারপর কত হবে? না pd pd6 হবে, আর 4s2 এটা হবে। ঠিক আছে, এবার এটার ক্ষেত্রে আমরা কিভাবে স্লাইড করবো, মানে ভাগ করবো, সেটা হচ্ছে 1s টাকে রেখে দেবো, 2s 2p-টাকে রেখে দেবো, 3s এই পার্টটাকে রেখে দেবো, আর 4s টাকে আলাদা করে দেবো। তাহলে এখান থেকে আমরা যদি ভ্যালু বের করি কত আসবে? এখান থেকে আমরা যদি ভ্যালু বের করি, এই পাতায় যেটা দেখেছি সেটা এরকম এসছে, আর এই পাতায় ঠিক তার অন্য রকম হবে। যেহেতু এস অরবিটালের ক্ষেত্রে করছি, তাহলে এটা কত হবে? এটাকে আমরা n শেল ধরবো, এটাকে আমরা n-1 শেল ধরবো, এটাকে আমরা n-2 শেল ধরবো, এটাকে আমরা n-3 শেল ধরবো। তাহলে সেখান থেকে কি হবে? সিগমার ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে 1 ইন্টু 0.35, এটা কত হবে? প্লাস, সরি, এটা হবে প্লাস, এটা কত হবে? না প্লাস, এটা হবে প্লাস 8 6 6 12 13 14, তাহলে 14 ইন্টু 0.85 প্লাস 6 2 8 8 2 10, তাহলে 10 ইন্টু 1.00, তাহলে আলটিমেটলি এটার ভ্যালু কত আসলো? 0.35 প্লাস 14 ইন্টু, এটা দেখি ক্যালকুলেটারে কত আসছে, 14 ইন্টু 0.85 মানে হচ্ছে 11.9, আর এটা হচ্ছে কত? না 10.00, তাহলে আলটিমেটলি কত আসছে? সবগুলো যোগ করলে 0.35, এটা আসছে 11.9 প্লাস 10.00, তাহলে এটা কত আসছে? 22.25। তাহলে এখান থেকে জেড স্টার আমরা বের করতে পারবো। উত্তরটা হচ্ছে হ্যাঁ, জেড স্টার আমরা কত হচ্ছে? 26 মাইনাস 22.25। তাহলে এখান থেকে আমরা যদি 4s এর জেড স্টার বের করি, তাহলে 4s এর জেড স্টার কত হবে? 26 মাইনাস 22.25 যদি আমরা বের করি তাহলে কত আসছে? না 3.75, এটাই আসছে আমাদের 4s অরবিটালের ক্ষেত্রে। ঠিক আছে, 4s অরবিটালের ক্ষেত্রে এইটা বেরিয়ে আসছে। তো এখান থেকে আমরা লিখতে পারি যেটা, যে আমাদের কোশ্চেন কি ছিল, না কোশ্চেনটা কি ছিল যে 4s নাকি 3D কোনটা থেকে ইলেকট্রন ইজিলি আমরা বের করতে পারবো, কোনটা থেকে ইজি। তাহলে আমরা যদি আমরা জেড স্টারের ভ্যালু বের করি, ভ্যালু দেখি, তাহলে 3D এর ক্ষেত্রে জেড স্টারের ভ্যালু কত আসছে? 6.25, আর আমরা যদি 4s এর ক্ষেত্রে দেখি, 4s এর ক্ষেত্রে জেড স্টারের ভ্যালু 3.75। তাহলে এখান থেকে আমরা ডিরেক্টলি তো বলে দিতে পারি, এই কনসেপ্টের উপর বেস করে আমরা তো ডিরেক্টলি বলে দিতে পারি যে হেন্স, বা আমরা লিখতে পারি যে 4s ইলেকট্রন will be lost easily, will be lost easily as না, যেটা আমরা লিখবো সেটা হচ্ছে যে Z star 3D Z star 4s, এটা ঠিক আছে, এইভাবে লিখবো। অ্যান্ড কি লিখবো? না 3D
electrons, 3D electrons has greater effective nuclear charge, has greater effective nuclear charge, effective nuclear charge, nuclear CLEAR, nuclear charge, okay, nuclear charge, then 4s, and the electrons in 3D orbital are more tightly 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 bonded, tightly bonded to the nucleus, নিউক্লিয়াস। তাহলে কনসেপ্ট ওয়াইজ আমরা যখন জেড স্টারটা ক্যালকুলেট করছি, তাহলে আমাদের জেড স্টার যখন ক্যালকুলেট করছি, আমরা যদি 3D এবং 4s বলেছিল, তাহলে আমরা প্রথমে 3D এর ক্ষেত্রে বের করে দিয়েছি, 3D এর ক্ষেত্রে এটা আশা করি বোঝাতে পেরেছি আমি। আর আমি যদি তারপর 4s এর ক্ষেত্রে বের করেছি, 4s এর ক্ষেত্রে এই ভ্যালুটা আসছে। এবার যার এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ অর্থাৎ জেড স্টারের ভ্যালু যত বেশি, সে তত তার নিউক্লিয়াসের সঙ্গে কি করে না স্ট্রং ভাবে বন্ড করে থাকে। তাহলে 3D এর ভ্যালু দেখো, যে জেড স্টারের ভ্যালু সেটা কিন্তু 6.5, তাহলে বেশি। 4s এর তুলনায় বেশি, 4s এর তুলনায় 4s এর তো 3.75 এসছে, তাহলে এটা বেশি। তো সেই কারণে আমি এখানে লিখেছি, যেখানে কি লিখেছি না, এই কারণে আমরা লিখেছি যে 3D এর গ্রেটার অ্যামাউন্ট অফ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ রয়েছে। 3D এর কিন্তু গ্রেটার অ্যামাউন্ট অফ এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ রয়েছে, কার থেকে বেশি না 4s এর থেকে বেশি। তো সেই কারণে আমরা লিখেছি অ্যান্ড দ্য ইলেকট্রনস ইজ 3D electrons in 3D, সরি এটা ইন হবে, in 3D electrons in 3D are more tightly bond। সেই কারণে কিন্তু দাস লিখতে পারো অ্যান্ড দাও লিখতে পারো, দাস HUS দাস এটাও লিখে দিতে পারো, কোনো সমস্যা নেই। তো সেই কারণে আমরা বলতে পারি যে 3D ইলেকট্রনটা রয়েছে যেটা, সেটা কিন্তু আমাদের যে নিউক্লিয়াস রয়েছে, লোহার যে নিউক্লিয়াস রয়েছে, সেই নিউক্লিয়াসের সঙ্গে খুব টাইটলি বন্ড হয়ে থাকে। সেই কারণে সে কিন্তু নিজের ইলেকট্রনকে লস করতে খুব তাড়াতাড়ি সক্ষম হয় না। 4sটাকেই কিন্তু ইলেকট্রনকে লস করতে হয়, ঠিক আছে। তো সেই কারণে এটাই হচ্ছে আনসার। ওকে, তাহলে এটা আশা করি আমি বোঝাতে পেরেছি। এবার আমরা নেক্সট আরেকটা প্রবলেমে যাব। ওকে, চলো নেক্সট আরেকটা প্রবলেম, খুব ইন্টারেস্টিং প্রবলেম। এই প্রবলেমগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, এই প্রবলেমগুলো পরীক্ষার সময় আসে। তো আমরা এবার নেক্সট আরেকটা প্রবলেমে যাই, চলো দেখি কি আছে সেই প্রবলেমটা। কোশ্চেনটা বলছে এটাই, কোশ্চেনটা কি বলছে না, কোশ্চেনটা বলছে এটাই, কি বলছে না, when Fe2 plus is reduced electron enters 3D or 4s। তো এটাই বলছে, ঠিক আছে। বলছে যে কখন Fe2+ আয়ন সেটা কি করছে না ইলেকট্রন রিডিউস করছে এন্টার 3D or 4s। তো এটার ক্ষেত্রে আমরা যদি দেখি, আমরা রিঅ্যাকশনটা যদি করি, রিঅ্যাকশনটা করলে আনসারটা রিঅ্যাকশন এরকম হবে যে রিঅ্যাকশনটা কি হবে না Fe2+, তো সেখান থেকে আমরা যদি ইলেকট্রনকে নিয়ে নিই, সেখান থেকে ইলেকট্রনটাকে নিলে আমরা কি পাবো, সেখান থেকে আমরা কি পাবো না Fe পজিটিভ, এটাই পাবো, ঠিক আছে। এটা একটু তোমরা মনে রাখবে। আর Fe এর ইলেকট্রন বিন্যাস করলে Fe2+ এ যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তাহলে Ar হবে আর্গন, এটা কি হবে 3d6 4s2 এটাই হবে। তো এই ক্ষেত্রে Fe এর যে 26, Fe অ্যাটমের যে 26, Fe যে 26 নিচে তোমরা একটু লিখবে এটা। আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি, তাহলে কি হবে না 1s2 2s2 2p6 3s2 3p6 3s2 3p6 3d6 4s, কিন্তু 4s এর ভ্যালু কিন্তু 0, ঠিক আছে। কারণ এইদিকে 2 2 4 6 4 10 10 আর এই 18 আর 18, এদিকে কত হচ্ছে, যেহেতু 2+ দুটো ইলেকট্রন নিয়ে নিচ্ছে 24 হচ্ছে। তো সেই কারণে 2+, Fe2+ এর যে ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি, সেটা কিন্তু আমরা এটা পাবো, ঠিক আছে। কারণ 4s থেকে দুটো ইলেকট্রন, Fe2+, সেই জন্য দুটো ইলেকট্রন নেই, তো সেই কারণে আমরা এবার প্রশ্ন এখান থেকে ইন্টারেস্টিং জিনিস যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ইলেকট্রন এন্টার নিচ্ছে, ঠিক আছে, ইলেকট্রন এন্ট্রি নিচ্ছে।
ইলেকট্রন এন্ট্রি নিচ্ছে। আমি ওই পারের পেজ থেকে তোমরা এরকম ভাবে একটা ওই ইলেকট্রন বিন্যাসের নিচে থেকে জাস্ট এরকম ভাবে তোমরা ড্র করে নেবে। তো একদিকে লিখবে যে ইলেকট্রন এন্টার করছে কোথায়, না এন্ট্রি নিচ্ছে কোথায়, না 3D-টা, আরেক জায়গায় তোমার নিচ্ছে 4s এ। তাহলে আমরা কি লিখবো, না ইলেকট্রনস এন্টার্স, ERS এন্টার্স 3D, এন্টার্স ইন 3D, বা তোমরা এরকম লিখে দিতে পারো এন্টার্স 3D। আর এখানে কি লিখতে পারো, না ইলেকট্রনস এন্টার্স এটা কত হবে, 4s হবে, ঠিক আছে, 4s। ওকে, তাহলে এখানে যদি আমরা ইলেকট্রন 3D-তে এন্ট্রি করে তাহলে কি হবে, ইলেকট্রন বিন্যাসটা তাহলে কেমন হবে, ইলেকট্রন বিন্যাসটা তাহলে এমনই হবে। কি হবে, না 1s2 2s2 2p6 ps2 pp6, আর 3D-তে কত হবে, 3D-তে ওদিকে তোমার কটা ছিল, এখানে কত হবে, একটা আসবে, তাহলে কত হবে, 7টা। ওকে, আর এখানে যদি 4s এর ক্ষেত্রে আসে, 4s এ এন্ট্রি নেয়, তাহলে কি হবে, না 1s2 2s2 2p6 ps2 3p6 3d6, আর 4s এ যেহেতু এন্ট্রি নিচ্ছে তাহলে 4s এ একটা ইলেকট্রন এন্ট্রি নিচ্ছে, ইলেকট্রন নেগেটিভ রয়েছে, যদি 2 নেগেটিভ থাকতো তাহলে দুটো আসতো, তাহলে ইলেকট্রন নেগেটিভ মানে 4s1, 4s এ একটা কি করছে, না একটা ইলেকট্রন এন্ট্রি নিচ্ছে। তো এখান থেকে আমরা যদি আমরা ইলেকট্রন বিন্যাসটা করি, ইলেকট্রন বিন্যাস বলছি, সরি, যদি আমরা এখান থেকে জেড স্টার ক্যালকুলেট করি, জেড স্টার যদি আমরা ক্যালকুলেট করি, জেড স্টার বলতে জেড স্টার কার বের করবো, না জেড স্টার আমরা বের করবো যেটা, সেটা হচ্ছে 3D এর এই যে 3D রয়েছে সেই 3D এর জেড স্টারটা আমরা বের করবো। জেড স্টার বের করার ফর্মুলা কি আমরা জানি, জেড স্টার বের করার ফর্মুলা যেটা সেটা হচ্ছে, এটাকে আমরা 3D বলেছি, তাহলে ডি এর ক্ষেত্রে কি হবে, এটাকে 3D-টাকে আলাদা করে দেবো, তাহলে এটা কত হবে, 7 আছে, তাহলে একটা হয়ে যাবে, তাহলে 6 গুণ 0.35 এটা আসবে, প্লাস কত আসবে, প্লাস 8 8 16 17 18 হবে, তাহলে 18 ইন্টু 1.00 এটা আসবে। তোমরা কেউ ভেঙেও করতে পারো, 8 ইন্টু 1.00, 8 ইন্টু 1.00, আবার 2 ইন্টু 1.00, এটা ডিরেক্টলি করলে কত আসবে, না ডিরেক্টলি করলে আমাদের যেটা আসবে সেটা হচ্ছে যে, এটা আমরা জেড স্টার যেহেতু বের করছি, তাহলে জেড স্টারের এখানে আমরা একটুখানি দিয়ে রাখি, এখানে সিগমা ফর 3D এটা হচ্ছে কত, না সিগমা বের করছি, এটা আমরা সিগমা বের করছি ফর 3D এর ক্ষেত্রে আমরা কি করছি, সিগমা বের করছি, তাহলে সিগমার ভ্যালুটা এটা কত আসবে, না সিগমার ভ্যালু আসবে, আমি একটুখানি যোগ করে নিই, যোগ করে দেখি কত আসে, 6.6 ইন্টু 0.35, এটা তার সঙ্গে কত আসবে, তার সঙ্গে যোগ আসবে 18.00, আলটিমেটলি কত আসবে, 20.1 আসবে, সিগমার ভ্যালু যেটা আসবে সেটা হচ্ছে 20.1। এটা তাহলে এখান থেকে জেড স্টার আমরা বের করতে পারবো, উত্তরটা হচ্ছে হ্যাঁ, তাহলে কত আসবে, জেড স্টার মানে হচ্ছে 26 মাইনাস 20.1, উত্তরটা কত হবে, এটা হচ্ছে 4, তোমার আসবে কত, 5.9 আসবে, 5.9 আসবে। আর এটার ক্ষেত্রে আমরা যদি ফর কি করবো, না ফর আমরা 4s করবো, 4s এর ক্ষেত্রে কি করব, না আমরা জানি এটাকে আমরা একটা করে দিই, এটাকে আর একটা করে দিই, আর এই তিনটাকে একসাথে ধরি, এটাকে আমরা একসাথে ধরি, তাহলে আলটিমেটলি কত হয়, না আলটিমেটলি সিগমার ভ্যালু এখান থেকে আসবে 0 ইন্টু, এটাকে আমরা এন শেল ধরেছিলাম, তখন আমি একটুখানি বোঝানোর জন্য তোমাদেরকে বুঝিয়ে দিই, এটা হচ্ছে এন শেল, এটা হচ্ছে n-1 শেল, এটা হচ্ছে n-2 শেল, এটা হচ্ছে n-3 শেল, আর এটাকে কি ধরায়, এটাকে আমরা এন শেল ধরি, এটাকে আমরা এন শেল, এটা হচ্ছে n-1 শেল, এটা হচ্ছে n-2 শেল, আর এটা হচ্ছে n-3 শেল। ওকে, তাহলে এখান থেকে কত আসবে, 0 ইন্টু কত আসবে, 0 ইন্টু 0.35 এটা আসবে, তারপর এখানে কতগুলো আছে, n-1, তাহলে 6 6 12 13 14, প্লাস 14 ইন্টু কত আসবে, 14 ইন্টু 0.85 এটা আসবে, আবার কত আসবে, প্লাস 8 8 আর 2 কত হচ্ছে 10, তাহলে 10টা ইলেকট্রন, তাহলে 10 গুণ 1.00, তাহলে আলটিমেটলি এখান থেকে ভ্যালুটা কত আসবে, এটা তো 0 প্লাস 14 ইন্টু 0.85 মানে কত হচ্ছে, 11.9 প্লাস এটা হচ্ছে 10.00 আসবে, তাহলে এটা কত আসবে, আলটিমেটলি যেটা আসবে সেটা হচ্ছে 21.9 আসবে, 21.9 প্লাস আমরা যদি করি, প্লাস আমরা যদি 10.00 দেখি, তাহলে কত আসবে এটা, তাহলে এখান থেকে আমরা জেড স্টার বের করতে পারবো, উত্তরটা হচ্ছে হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা যদি জেড স্টার বের করি কত আসবে, জেড স্টার যদি বের করি তাহলে কত আসবে, 26 মাইনাস 21.9 মানে কত আসবে, 21, ও সরি, তোমার এটা কত আসবে, 21.9 মানে এটা বিয়োগ করলে কত আসবে, এটা ভ্যালু আসবে 4 পয়েন্ট, এটা হচ্ছে তোমার 21 তো, হ্যাঁ, তাহলে 4.1 আসবে, 4.1 আসবে,
তাহলে আমাদের কোশ্চেনটা কি ছিল এখান থেকে আমরা লিখতে পারবো, এখান থেকে আমাদের সলভ হয়ে গেছে না। কোশ্চেনটা এটা দিয়েছিল যে when Fe2 is reduced electron enters 3D or 4s অরবিটাল, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা করেছি, দেন আমরা ইলেকট্রন বিন্যাসটা করেছি। ইলেকট্রন বিন্যাস করা বলতে বলতে একবার ইলেকট্রন 3D তে একটা ইলেকট্রন 3D তে দেবো, আর একটা ইলেকট্রন আমরা একবার কি করবো না 4s এ দেবো। সেই 4s আর 3D দেওয়ার পর যে ইলেকট্রনগুলো দেওয়ার পর এখানে 6টা ছিল, উপরে দেখো 6টা ছিল, এই যে 6টা ছিল 4s এর 3D 6টা ছিল, যেহেতু 3D আবার একটা ইলেকট্রন ঢোকাচ্ছি, তাই জন্য এখানে কত হবে 6 এর একে কত হবে 7, আর এখানে 4s এর এন্ট্রি নিয়ে আসছি, তাহলে 3D 6 ছিল 6 থাকবে, আর 4s এর 0 ছিল, তাহলে একটা ইলেকট্রন এন্ট্রি নিচ্ছে, তাহলে 4s এর ইলেকট্রন সংখ্যা কটা হবে, একটা হবে। আর 4s এর ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে আমরা যেটা করি সেটা হচ্ছে এইরকম ভাবে ইলেকট্রন বিন্যাস 3D টাকে এটার মধ্যে ঢুকিয়ে নিই, আর এটাকে আলাদা করে দিই, 3D টাকে আলাদা করে দিই। ওকে, তাহলে এটা আমি বোঝাতে পেরেছি। এখান থেকে আমরা একটা কনক্লুশন বা এক্সপ্লেনেশনটা আমরা লিখতে পারি যে অ্যাজ, আমরা এক্সপ্লেনেশনটা লিখতেই পারি যে অ্যাজ কি লিখতে পারি না, z স্টার অফ 3D greater than z star of 4s কমা দিয়ে লিখবো যে 3D orbital lines 3D orbital lines at lower energy level than 4s ঠিক আছে 4s, hence and দিয়ে লিখবো hence electron enters 3D rather than 4s of Fe2 plus ওকে। তাহলে এটা আমি আশা করি বোঝাতে পেরেছি। এই এক্সপ্লেনেশনের মাধ্যমে আমরা যেটা সলভ করলাম প্রবলেমটা, সেই সলভের মাধ্যমে আমরা তাহলে এক্সপ্লেনেশনটা ঠিক লিখতে পারলাম যে অ্যাজ 3D z star of 3D is greater than z star of 4s, আমরা যদি দেখি z star এর ভ্যালু কার বেশি, 3D এর বেশি, তাহলে z star এর ভ্যালু বেশি হলে 3D অরবিটাল লাইন্স আর লোয়ার এনার্জি লেভেল থাকে কার থেকে না 4s এর থেকে লোয়ার এনার্জি থাকে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যখন বেশি থাকবে তার এনার্জি লেভেল সবসময় কম থাকবে, তো সেই কারণে আমরা কি লিখেছি না হেন্স ইলেকট্রন এন্টার্স 3D রাদার দ্যান 4s অফ Fe2 প্লাস। ওকে, তাহলে আমি বোঝাতে পেরেছি। এই প্রবলেমগুলো তোমরা করো, এইগুলোই কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রবলেম। এবার আমরা নেক্সট দুটো এফেক্ট জানবো, যেটা আমি বলছিলাম যে রিলেটিভিস্টিক এফেক্ট, আরেকটা হচ্ছে কি না আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে তোমার ইনার্ট পেয়ার এফেক্ট। তো চলো আমরা সেটা নিয়ে একটুখানি ডিসকাস করি ছোট করে, চলো। আচ্ছা, তো আমরা এবার যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিলেটিভিস্টিক এফেক্ট। আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কি না রিলেটিভিস্টিক এফেক্ট। এটা হচ্ছে আমাদের একটা ফিজিক্সেরই পার্ট, ঠিক আছে, এফেক্ট। তো আমি তোমাদেরকে এটা দিয়ে দেবো, আমি তোমাদেরকে আগে একটুখানি বোঝাই, ব্যাপারটা একটুখানি বোঝাই। তো এই যে রিলেটিভিস্টিক এফেক্ট, এটা কি কার ক্ষেত্রে হয় জেনারেলি, এটা জেনারেলি হেভিয়ার এলিমেন্টের ক্ষেত্রে হয়। এটা কার ক্ষেত্রে হয় না হেভিয়ার এলিমেন্টের ক্ষেত্রে হয়। এই যে রিলেটিভিস্টিক এফেক্ট, এটা জেনারেলি তিনটে প্রকার হয়। একটা হচ্ছে ডিরেক্ট এফেক্ট, আরেকটা হচ্ছে ইনডিরেক্ট এফেক্ট, আরেকটা হচ্ছে স্পিন অরবিট কাপলিং, ঠিক আছে। আমি তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি, বাট এটা খুব একটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বাট তোমাদেরকে এটা জেনে রাখাটা দরকার। সেটা হচ্ছে একটা হচ্ছে ডিরেক্ট আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনডিরেক্ট আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না স্পিন অরবিট কাপলিং। এগুলো তোমরা আরপি সরকারের বই পাবে না, এটা জেনারেলি তোমাকে বলে রাখি। তো এই রিলেটিভিস্টিক এফেক্ট এটা জেনারেলি হেভিয়ার এলিমেন্টের ক্ষেত্রে হয়। ইট হ্যাজ বিন ফাউন্ড দ্যাট ভেলোসিটি অফ ইলেকট্রন অন এস অরবিটাল, ঠিক আছে, অন এস অরবিটাল। তো এটার অ্যাকচুয়ালি যে প্রসেস সেটা আমি একটুখানি তোমাদেরকে ইন ডিটেলসে বলি না। অ্যাকর্ডিং টু আমাদের যে থিওরি অফ রিলেটিভিটি, অ্যাকর্ডিং টু দ্য থিওরি অফ রিলেটিভিটি, যে আইনস্টাইনের রিলেটিভিটির যে ফর্মুলা, তো সেই ফর্মুলার উপর বেস করে থিওরি অফ রিলেটিভিটি সেখানে কি বলা হয়েছিল না আইনস্টাইন এটাই বলেছিল যে সেখানে কোনো একটা
মানে কি বলবো, কোনো একটা ওয়েভ বা কোনো একটা পার্টিকেলের স্পিড সেটা কখনোই একটা লাইটের স্পিডের থেকে বেশি হতে পারে না, কখনোই সম্ভব না। আইনস্টাইন এটা প্রুভ করে গেছিলেন। আইনস্টাইন তিনি আমার খুব পছন্দের একজন সায়েন্টিস্ট, খুব মানে একেবারে ফেভারিট আইনস্টাইন, মানে আইনস্টাইন আমার খুব প্রিয়। যাই হোক, তো যেটা বলছিলাম, তো আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি তিনি এটাই বলেন যে কোনো একটা পার্টিকেলের স্পিড বা কোনো একটা বডির স্পিড কখনো কিন্তু সেই লাইটের স্পিডের থেকে বেশি হতে পারে না। সে খুব বেশি হলে সেই লাইটের স্পিড বরাবরই চলে, তার থেকে বেশি হতে পারে না, বিকজ সেই বডিটার হেভিয়ার ওয়েটের জন্য তার মাস কি হয়, মাস অ্যামাউন্ট বেড়ে যায়, যার ফলে তার স্পিড কিন্তু লাইটের স্পিডের থেকে কম অথবা লাইটের স্পিডের কাছাকাছি চলে, সেই স্পিড মেনটেন করে চলে, বাট লাইটের স্পিডের থেকে বেশি স্পিডে যেতে পারে না। তো আমাদের এখানে তাহলে জানতে হবে যেটা, সেটা হচ্ছে স্পিড অফ লাইট, যেটাকে আমরা সি বলি। স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট, স্পিড অফ লাইট যেটাকে আমরা সি বলছি, তার ভ্যালু কত? তার ভ্যালু আমরা জানি 3 ইন্টু 10⁻, এগুলো ক্লাস 11-12 জিনিস, 3 ইন্টু 10⁸ মিটার এম পার এস, মিনিট পার সেকেন্ড। ঠিক আছে, এটাই হচ্ছে তোমার আমাদের থিওরি অফ রিলেটিভিটির স্পিডের যে মানে স্পিড অফ লাইটের যে অ্যামাউন্ট, সেটা আমরা ভ্যালু, সেটা আমরা এখানে পেয়ে গেছি। তো তিনি এটাই বলেছিলেন যে m ইকুয়ালস টু m নট, এটা নট কিন্তু, হ্যাঁ, রুট ওভার বাই রুট ওভার অফ 1 মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার। ভিটা হচ্ছে ভেলোসিটি, ভিটা হচ্ছে কি না, ভিটা হচ্ছে ভেলোসিটি, আর সিটা হচ্ছে স্পিড অফ লাইট। ঠিক আছে, স্পিড অফ লাইট, ভিটা হচ্ছে ভেলোসিটি, স্পিডটা হচ্ছে সিটা হচ্ছে কি না, স্পিড অফ লাইট। তো যাই হোক, এখান থেকে জেনারেলি আমাদের যেটা জানতে হয় সেটা হচ্ছে যে এখান থেকে তারপর আইনস্টাইনের পরে বিজ্ঞানী বোর কিন্তু একটা মডেল দেয়। সেই বোর কি করেন না, একটা নিউক্লিয়াস থাকে, সেই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো ঘোরাফেরা করে, ইলেকট্রনগুলো কি করে না, ইলেকট্রনগুলো কিন্তু ঘোরাফেরা করে। এবার এই যে ইলেকট্রনগুলি ঘোরাফেরা করছে, এই যে বোর থিওরিতে তিনি এটাই বলেছিলেন যে কিভাবে নিউক্লিয়াস ও তার সঙ্গে যে ইলেকট্রনটি রয়েছে, বোর অ্যাকর্ডিং টু বোর মডেল কি বলেছিলেন না, এই যে নিউক্লিয়াস এবং তার সঙ্গে যে এই ইলেকট্রনটা আছে, তার মধ্যে যে অ্যাট্রাকশন সেটা কিভাবে হয়, সেটা কিভাবে হচ্ছে, এবং কিভাবে কোনো ইলেকট্রন একটি ফিক্সড অরবিটে আটকে থাকে। এই যে ইলেকট্রন, এই যে ফিক্সড অরবিট, সেই অরবিটের মধ্যে কিভাবে আটকে থাকে, সেটা কিন্তু আমাদের বোরস থিওরিতে বা বোর মডেল সেটাকে কিন্তু বলা রয়েছে। তো সেই সমস্ত অ্যাকর্ডিং টু বোরস থিওরি, ফোর্স অফ অ্যাট্রাকশন থেকে, সেখান থেকে, এবং অ্যাকর্ডিং টু আইনস্টাইন থিওরি অফ রিলেটিভিটি, সেখান থেকেই একটা ফর্মুলা আসে, যেটা হচ্ছে আমরা বলে থাকি না রিলেটিভিস্টিক এফেক্ট, যার ফর্মুলাটা আমরা লিখেছি কি অ্যাকর্ডিং টু এই যে আইনস্টাইনের যে থিওরি অফ রিলেটিভিটি, সেখান থেকে আমরা এই ফর্মুলাটা পাই জেনারেলি, এবং এটাই হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক এফেক্টের ফর্মুলা। এখান থেকে অ্যাকর্ডিং টু বোরস থিওরি আমরা আরেকটা ফর্মুলা পাই, যেটা হচ্ছে কি না ভি ইজ ইকুয়ালস টু, এগুলো জাস্ট মনে রাখো, এগুলো রিলেটিভিস্টিক এফেক্ট আসে না জেনারেলি, আমি জাস্ট বলে রাখছি। তো 2 পাই জেড ই ইন্টু ই স্কোয়ার, জেড ই ইন্টু ই, ঠিক আছে, জেড ই ইন্টু ই বাই এনএইচ, এইচটা হচ্ছে হ্যাংস কনস্ট্যান্ট বলা হয়, যার ভ্যালু একটা নির্দিষ্ট ভ্যালু আছে 6.62, এবং এই ইলেকট্রন ই নেগেটিভের একটা ইলেকট্রনের একটা ভ্যালু রয়েছে। তোমরা জাস্ট এগুলো মনে রাখো, এগুলো জাস্ট আমি তোমাদেরকে বলে দিচ্ছি, জাস্ট মনে রাখো, ওকে। তো আমি যদি এই যে একটা আটমের ক্ষেত্রে দেখি, হাইড্রোজেন আটমের ক্ষেত্রে দেখি, তো হাইড্রোজেনের ক্ষেত্রে হাইড্রোজেনের অ্যাটমিক নম্বর কত না, হাইড্রোজেনের অ্যাটমিক নম্বর Z ইকুয়ালস টু 1, আর এন এর ভ্যালু কত হবে, এন এর ভ্যালু 1 হবে। তো সেই ক্ষেত্রে ফ্রম বোরস থিওরি আমরা এটা পাচ্ছি, এই বোরস থিওরি থেকে আমরা কিন্তু ভ্যালুগুলো ক্যালকুলেট করতে পারছি। তো এটাই হচ্ছে আমাদের রিলেটিভিস্টিক এফেক্ট, এখানে তেমন কিছু নেই, এটার একটা ছবি আমি তোমাদেরকে আমার পাঠিয়ে দেবো। তো জাস্ট এইটুখানি জেনে রাখো, এখান থেকে জেনারেলি কোনো কোশ্চেন আসে না। রিলেটিভিস্টিক এফেক্টের সংজ্ঞায় মানে পরীক্ষার সময় আসে যে রিলেটিভিস্টিক এফেক্ট কাকে বলা হয়, এইটুখানি, এর বাইরে আর কিছু নেই। ঠিক আছে, তো এবার আমরা যেটা যাবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট। খুব ইন্টারেস্টিং এবং খুব ইম্পর্টেন্ট একটা এফেক্ট। কি বললাম আমি, সেটা বলা হচ্ছে না ইনার্ট পেয়ার এফেক্ট, INERT, ইনার্ট পেয়ার এফেক্ট, ইনার্ট পেয়ার এফেক্ট, ওকে। তো ইনার্ট পেয়ার এফেক্টটা কি না, ইনার্ট পেয়ার বলতে
এ পেয়ার অফ ইলেকট্রন, কোন একটা ইলেকট্রনের পেয়ার, সে কিন্তু কখনো বন্ডিং এ অংশগ্রহণ করে না, does not participate in bonding। তাহলে তোমরা কি লিখতে পারো যে বন্ডিং এ অংশগ্রহণ করে না, অংশগ্রহণ করে না, ঠিক আছে, করে না। এটাই হচ্ছে আমাদের ইনার্ট পেয়ার এফেক্ট। তো এই এফেক্ট জেনারেলি তিনটে গ্রুপের মধ্যে হয়ে থাকে, গ্রুপ 13, গ্রুপ 14 অ্যান্ড গ্রুপ 15। তিনটে গ্রুপের মধ্যে হয়ে থাকে, ঠিক আছে, তিনটে গ্রুপের মধ্যে হয়ে থাকে, গ্রুপ 13, গ্রুপ গ্রুপ 14, গ্রুপ 14 অ্যান্ড কি অ্যান্ড হচ্ছে গ্রুপ 15। ওকে, তো এইগুলো একটু মাথায় রাখবে, ঠিক আছে। গ্রুপ 13, গ্রুপ 14 এবং গ্রুপ 15, এটার ক্ষেত্রে কিন্তু যেটাকে আমরা গ্রুপ 13 কে আমরা বলে থাকি বি এর ফ্যামিলি, ঠিক আছে, বি এর ফ্যামিলি, সি এর ফ্যামিলি বলা হয় এটা, আর এটাকে বলা হয় এন এর ফ্যামিলি, এটাকে বলা হয় নাইট্রোজেনের ফ্যামিলি, এটাকে হচ্ছে কার্বনের ফ্যামিলি, এটাকে বলা হয় বি এর ফ্যামিলি। তো এই ফ্যামিলিগুলো আমরা লিখবো এবং তাদের ইলেকট্রন বিন্যাস করব, এবং সেখান থেকে দুটো একটা প্রশ্ন আমরা যেটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রুপ 13। ওকে, এই গ্রুপ 13টাকে যেটা বলা হয় সেটা হচ্ছে বি এর ফ্যামিলি বলা হয়, দ্য ফ্যামিলি অফ বি, দ্য ফ্যামিলি অফ বি, দ্য ফ্যামিলি অফ বি। বি মানে হচ্ছে কি, বোরন, ঠিক আছে, এই বোরনের ফ্যামিলি। বোরনের মধ্যে এখানে কতগুলো এলিমেন্ট রয়েছে না, এখানে টোটাল 5টা এলিমেন্ট রয়েছে, 5টা এলিমেন্ট রয়েছে। 5টা এলিমেন্ট কি কি, একটা হচ্ছে বোরন, একটা হচ্ছে বোরন, আরেকটা হচ্ছে অ্যালুমিনিয়াম, আরেকটা হচ্ছে গ্যালিয়াম, আরেকটা হচ্ছে ইন্ডিয়াম, আরেকটা হচ্ছে থ্যালিয়াম, ঠিক আছে। তো এদের ইলেকট্রন বিন্যাসটা কিভাবে হয় সেটা আমরা একটুখানি ডিসকাস করি। ইলেকট্রন বিন্যাসটা আমরা কিভাবে হয় সেটা আমরা একটুখানি ডিসকাস করি। সেটা হচ্ছে হিলিয়াম থাকে, হিলিয়াম, তার সঙ্গে কি থাকে না 2s2 থাকে, আর কি থাকে 2p1 থাকে, 2p1 থাকে, ঠিক আছে। এটা কি থাকে, নিয়ন থাকে, এটা জাস্ট ইলেকট্রন বিন্যাস আমরা করছি, তোমরা সবাই জানো। তো ইলেকট্রন বিন্যাস আমি করছি 3p1 এটা হয়। আর একটা গ্যালিয়ামের ক্ষেত্রে আমরা যদি দেখি সেটা হচ্ছে আর্গন, তারপর কি থাকে না আর্গন দেওয়ার পর তারপর আমরা 3d10 4s2 আর 4p1 এটা দিই। এটার ক্ষেত্রে আমরা কি করি, ক্রিপ্টন নিই, ক্রিপ্টনের ক্ষেত্রে তারপর আমরা কি দিই না 4d10, তারপর কি হয় 5s2 5p1 এটা থাকে। আর থ্যালিয়ামের ক্ষেত্রে যেটা থাকে সেটা হচ্ছে জেডন থাকে, xc জেডন, আর তারপর কি হয় না 4f14 5d10 6s2 আর 6p1 এটা থাকে। তো আমরা যদি যে অক্সিডেশন স্টেট দেখি, অক্সিডেশন স্টেট আমরা যদি এই কয়েকটা মানে এই চারটের অক্সিডেশন স্টেট দেখি তাহলে এটা +3 পাবো, ঠিক আছে, +3 পাবো। কারণ একটা ইলেকট্রন আমরা এই 2s থেকে আমরা যদি বেরিয়ামের ক্ষেত্রে দেখি, বোরনের ক্ষেত্রে দেখি, তাহলে আমরা এই 2s থেকে একটা ইলেকট্রন বাইরে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন দেখতে পারি এটা। তারপর আমরা যদি এটা দেখি তাহলে এখান থেকে 3টে, তাহলে অ্যাকচুয়ালি কতগুলো বেরোচ্ছে, 3টে, এখানেও 3টে, এখানেও 3টে, এখানেও দেখো 3টে, এখানেও দেখো 3টে, এখান থেকেও 3টে বেরোচ্ছে, এখান থেকেও কি বেরোচ্ছে 3টে বেরোচ্ছে। বাট এই ক্ষেত্রে অক্সিডেশন স্টেট কত হচ্ছে না, এই ক্ষেত্রে অক্সিডেশন স্টেট হচ্ছে +1, এই ক্ষেত্রে অক্সিডেশন স্টেট যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে +1। তো এগুলো কিছুই না, জাস্ট তোমাদেরকে একটুখানি বুঝে রাখতে হবে, আর কিছুই না, জাস্ট এগুলো মনে রাখলেই হয়। তো সেটা আমরা এখানে লিখেছি। এবার আমরা এখান থেকে একটা ছোট্ট একটা স্টেট আমরা লিখে দেবো, সেটা হচ্ছে যে একটা ছোট্ট স্টেট আমরা স্টেটমেন্ট লিখে দেবো। স্টেটমেন্টটা কি না, ফ্রম বি টু ইন্ডিয়াম, from 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 B to indium, the promotional energy কত হবে না, from ns to np, from ns to np is relatively low, okay, relatively low, and it can be readily
compensate compensate compensated sorry এটা হচ্ছে compensated তো compensated during কি হচ্ছে না during bond formation so they shows plus 3 oxidation state oxidation state এগুলো জাস্ট তোমরা একটুখানি মনে রাখো জাস্ট হ্যাঁ এই অক্সিডেশন স্টেট গুলো তাহলে মনে রাখো আর বেশি কিছু জানতে হবে না জাস্ট প্রত্যেকটার ক্ষেত্রে +3 হচ্ছে এগুলোর ক্ষেত্রে +3 আর এটার ক্ষেত্রে +1 অক্সিডেশন স্টেট তো এটাই হচ্ছে এর ব্যাপার এখান থেকে একটা জেনারেলি একটা কোশ্চেন থাকে কোশ্চেনটা কি সেটা আমরা একটুখানি ডিসকাস করবো কোশ্চেনটা ডিসকাস করার ব্যাপারটা বুঝতে পারবে কোশ্চেনটা হচ্ছে এটাই কি বলছে না helium exist stable monovalency exist stable monovalency এটা দিয়ে বলছে এক্সপ্লেন করো এক্সপ্লেন আবার আরেকটা আছে এই সেম প্রশ্নটা আরেকভাবে ঘুরিয়ে দেয় সেটা হচ্ছে যে TLI is more stable than thallium I3 ওকে তো এটাকেও এক্সপ্লেন করতে বলা যেতে পারে যে এটা থেকে এটা বেশি স্টেবল এটা থেকে এটা বেশি স্টেবল কেন এটা এক্সপ্লেন করতে হলো এক্সপ্লেন আরে থ্যালিয়াম এক্সিস্ট স্টেবল মোনোভ্যালেন্সি এটা এক্সপ্লেন করতে দিতে পারে বা কোশ্চেনটা এরকম ভাবেও দিতে পারে এখানে আবার সিএলও দিয়ে দিতে পারে হ্যাঁ TLI এর জায়গায় সিএলও দিয়ে দিতে পারে মানে যে কোনো একটা তোমার হ্যালোজেন মৌল দিয়ে দিতে পারে ব্রোমিনও দিতে পারে আয়োডিনও দিতে পারে বা তোমার কি বলে সিএলও দিয়ে দিতে পারে যা ইচ্ছা দিয়ে দিতে পারে কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এগুলো দিয়ে দিতেই পারে তো আমরা যদি দেখি আমরা যদি ইলেকট্রন বিন্যাসটা করি তো আমরা আনসারটা যদি লিখি আনসারটা লেখার ক্ষেত্রে আমরা যদি আনসারটা লিখি থ্যালিয়ামের ক্ষেত্রে যে থ্যালিয়ামের তো 81 ইলেকট্রন এলিমেন্ট যে এলিমেন্ট নম্বরটা সেটা কত সেটা হচ্ছে 81 তো এখান থেকে আমরা যদি 4s আমরা যদি ইলেকট্রন বিন্যাস করার পর দেখি 4s এ দুটো 4s এ কি হচ্ছে না এর 4s এ দুটো ইলেকট্রন থাকছে বাট 6p তে একটা ইলেকট্রন থাকে এর 6p তে কটা ইলেকট্রন থাকে না একটা ইলেকট্রন এটা হচ্ছে 6p তে হচ্ছে একটা ইলেকট্রন থাকে তাহলে আমরা লিখতে পারি যে ইট ইজ ডিউ টু এগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে ভাই একটুখানি মনে রাখলে এগুলো মুখস্থ হয়ে যায় তো ইট ইজ ডিউ টু সিগনিফিক্যান্ট it is due to significant helium and also it is significant it is significant relativistic contribution of 4s of helium and also due to the presence of pore shielding pore shielding for 5d10 and 5d10 আমরা যেটা ইলেকট্রন বিন্যাস করেছিলাম সেটার উপর দিয়ে এই প্রশ্নটা এই যে আমরা দেখতে পাচ্ছি যে 5d তে 10টা এবং 4f এ কতগুলি 14টা ইলেকট্রন রয়েছে তাহলে আমরা সেটাই লিখবো যে and 5d10 আর 4f 4f কত আসছে না 4f 14 তারপর আমরা কি লিখবো দেন কমা দিয়ে লিখবো z star কি লিখবো না z star of 4s and 6p
6s, sorry, 6 and s and 6p, and 6p becomes very large, becomes very large, very large. যার শিল্ডিং এফেক্ট যত বেশি, তার যে সেগুলো কি হয় না ছোট হয়, ঠিক আছে, সেগুলো ছোট হয়। এই শিল্ডিং এফেক্ট আমরা জানি পোর শিল্ডিং এফেক্ট হওয়ার জন্য বাকি যে অরবিটাল গুলো রয়েছে সেই অরবিটাল গুলো কি হয়, ভেরি স্ট্রং হয়ে যায়, খুব স্ট্রং হয়ে যায়, যার ফলে খুব লার্জ হয় এবং খুব স্ট্রং হয়ে যায়। তার ফলে এর হয় ইন ইট অ্যান্ড ইটস লিখবো না, অ্যান্ড ইটস ক্যান নট বি বা কান্ট বি compensated, এটা PEN হবে, PENSATED, compensed during bond formation, during bond formation, during bond formation, okay? তো bond formation কি বলছে না, সেই কারণে the star of 6s and 6p becomes very large, and it cannot be compensated during bond formation, okay? তারপর আমরা লিখবো যে so the pair of electrons, প্যারা চেঞ্জ করে লিখবো, so the pair of electrons in 6s of thallium remains as chemically কি হচ্ছে, কেমিক্যালি ইনার্ট হচ্ছে and does not participate in bonding, okay, in bonding, and this is known as inert pair effect, ঠিক আছে? তাই আমরা নিচে আরেকভাবে লিখবো যে only 6p electron of thallium participate in bonding, okay, and hence এই কারণে thallium shows stable monovalency, ঠিক আছে, বা মোনোভ্যালেন্স, স্টেবল মোনোভ্যালেন্সও লিখতে পারো, ভ্যালেন্সি অর ভ্যালেন্স। তো এটা এইরকমই আর কি, এটার এক্সট্রা কোনো ফিক্স নেই। এই প্রবলেমটা ছিল যেটাকে বলা হয়েছে যে হ্যালিয়াম এক্সিস্ট স্টেবল মোনোভ্যালেন্সি অর স্টেবল মোনোভ্যালেন্স। এটাই কি আমরা এক্সপ্লেন করেছি কিভাবে না, আমরা প্রথমে থ্যালিয়ামের যে ইলেকট্রন বিন্যাস আমরা দেখেছিলাম, যে থ্যালিয়ামের ইলেকট্রন বিন্যাসটা কিরকম করেছিলাম, এই যে 6s এ আমরা 6s এ কি দেখেছিলাম, দুটো ইলেকট্রন, আর 6p তে একটা ইলেকট্রন, সেটাই আমরা এখানে লিখেছি না। 6s হবে, সরি, এটা যেটা আছে এটা 6s, হ্যাঁ এটা 6s, 4s হবে না, এটা 6s, ওকে। তো 6s এ দুটো ইলেকট্রন আর 6p তে একটা ইলেকট্রন। তারপর আমরা কি লিখেছি না, ইট ইজ ডিউ টু সিগনিফিক্যান্ট রিলেটিভিস্টিক কন্ট্রিবিউশন অফ 4s এলিমেন্টের মধ্যে রিলেটিভিস্টিক এফেক্ট যে দেখা যায়, সেই এফেক্টের ফলে কি হচ্ছে না, ডিউ টু প্রেজেন্স অফ 4 শিল্ডিং 5d এবং 4f, তো 5d এবং 4 যে অরবিটাল রয়েছে সেখানে কিন্তু 4 শিল্ডিং এফেক্ট দেখা যায়।
কোর শিল্ডিং এফেক্ট দেখার ফলে কি হচ্ছে, দেখার ফলে দ্য জেড স্টার অফ 6s and 6p বিকামস ভেরি লার্জ। ঠিক আছে, 6s এবং 6p যে অরবিটাল রয়েছে সেই অরবিটাল আরো কিন্তু লার্জ হয়ে যায়। লার্জ হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে, অ্যান্ড ইটস ক্যান বি, এটা পারে না, কি করতে পারে না, কম্পেনসেটেড ডিউরিং বন্ড ফরমেশন, এটা কম্পেনসেটেড করতে পারে না বন্ড ফরমেশনের টাইমে। তাই জন্য আমরা লিখেছি, সো দ্য পেয়ার অফ ইলেকট্রনস ইন 6s এর থ্যালিয়ামের যে 6s অরবিটাল রয়েছে সেই 6s অরবিটালের ইলেকট্রন যে পেয়ারটা রয়েছে, দুটো ইলেকট্রন রয়েছে, তো সেই কারণে বলা হচ্ছে পেয়ার অফ ইলেকট্রন, এটা হচ্ছে রিমেইনস কেমিক্যালি ইনার্ট। এই যে দুটো ইলেকট্রন রয়েছে সেই দুটো ইলেকট্রন কিন্তু তারা কিন্তু আমাদের যে রিয়াকশন বা আমাদের যে ইলেকট্রন কেমিক্যালি রিয়াকশন, সেই রিয়াকশনের মধ্যে কিন্তু ইনভলভ হচ্ছে না বা বন্ডিং এর মধ্যে ফরমেশন হচ্ছে না বা ফরমেশন ঘটাচ্ছে না, সেই কারণে সেটাকে আমরা বলছি ইনার্ট অ্যান্ড ডাজ নট পার্টিসিপেট। এই কারণে আমরা লিখেছি যে কেমিক্যালি ইনার্ট অ্যান্ড ডাজ নট পার্টিসিপেট ইন বন্ডিং, বন্ডিং এ কিন্তু পার্টিসিপেট করে না। কে পার্টিসিপেট করে না, না এই যে দুটো ইলেকট্রন রয়েছে সেই দুটো ইলেকট্রন কিন্তু বন্ডিং এ পার্টিসিপেট করে না, এন্ড সেই কারণে এই যে এফেক্ট, এই এফেক্টটা কি বলা হয়, ইনার্ট পেয়ার এফেক্ট। তো অনলি 6p ইলেকট্রন, এই যে 6p এর যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটা কি করে না বন্ডিং এ পার্টিসিপেট করে, সেই ইলেকট্রনটাই কিন্তু বন্ডিং এ পার্টিসিপেট করে। সেই কারণে আমরা বলি যে থ্যালিয়াম শোজ স্টেবল মোনোভ্যালেন্স, স্টেবল মোনোভ্যালেন্স অর স্টেবল মোনোভ্যালেন্স। ওকে, তো এই হচ্ছে আমাদের 13 নম্বর গ্রুপ 13 এর উপর থেকে একটা প্রবলেম। এবার আমরা আসবো গ্রুপ 14। গ্রুপ 14 থেকে একটা প্রবলেম আসে, গ্রুপ 14 থেকে যে প্রবলেমটা আসে সেটাও আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। আর গ্রুপ 15 এর কোনো প্রবলেম তেমন একটা আসে না, আমি বলে দিচ্ছি। গ্রুপ 14 অ্যান্ড গ্রুপ 15, চলো আমরা নেক্সট বাকি রয়েছে যেটা, সেটা হচ্ছে গ্রুপ 14 এবং গ্রুপ 15 বাকি আছে। গ্রুপ 14 এবং গ্রুপ 15 আমরা এবার যেটা ডিসকাস করব সেটা হচ্ছে গ্রুপ 14। আমরা যেটা ডিসকাস করব সেটা হচ্ছে সেটা হচ্ছে গ্রুপ 14। ওকে, গ্রুপ 14। তো গ্রুপ 14 এর মধ্যে কে কে থাকে, আমরা প্রথমে এলিমেন্ট গুলো লিখবো। কার্বন থাকে, এসআই থাকে, জিই থাকে, এসএন থাকে, তারপর কে থাকে, পিবি থাকে, রেড থাকে, এই কটা থাকে। তো এদের ইলেকট্রন বিন্যাস যদি আমরা দেখি, ইলেকট্রন বিন্যাস কিভাবে হয় সেটা আমরা একবার একটুখানি দেখে নিই। তো এটা হচ্ছে হিলিয়াম, এটা হচ্ছে হিলিয়াম 2s2 2p1, এটা 2p2, সরি 2p2 হবে। নিয়নের এটা হবে নিয়ন, নিয়ন তারপর কি হবে, ps2 3p2, ঠিক আছে 3p2। জি এর ক্ষেত্রে কি হবে না আর্গন, আর্গন হবে। আর ইলেকট্রন বিন্যাসটা তারপর কি হবে না এটা হবে 3d10, 3d10, এগুলো কিন্তু মনে রাখতে হবে, হ্যাঁ 4s2, 4s2, আর কি হয় না 4p2। এসএন এর ক্ষেত্রে কি হয় না ক্রিপ্টন নিই, ক্রিপ্টন নিই, কেআর নিই, তার সঙ্গে আমরা কি করি না 4d10, 4d10, তারপর কি হয় না 5s2, 5s2, আর কি হয় না 5p2, এটা হয়, ঠিক আছে। আর লেডের ক্ষেত্রে কি হয় এক্সই নিই, এক্সই নেওয়ার পর তারপর আমরা কি নিই না 4f14, 4f14, 5d10, 5d10, 6s2, তারপর আমরা যেটা নিই সেটা হচ্ছে 6p2, ঠিক আছে। তো এদের ক্ষেত্রে আমি যদি এই কয়েকটার এই কটার মানে শেষের এই যে চারটে, এই চারটে যদি আমরা অক্সিডেশন স্টেট দেখি তাহলে আমরা +2 দেখবো, হ্যাঁ কারণ এই দেখো দুটো, এখানে দুটো, একবার +2 হতে পারে, একবার +4ও হতে পারে, ঠিক আছে। তো আমরা +4, সরি এটা +4 হবে। তো অক্সিডেশন স্টেট যেটা আছে সেটা হচ্ছে যে +4, এটার যে অক্সিডেশন স্টেট সেটা হচ্ছে +4। ওকে, +4, দেখো প্রত্যেকটার ক্ষেত্রে +4 পাবো, +4 পাবো। তাহলে তোমরা অনেকে বলতে পারো যে এটার ক্ষেত্রে আমরা +4 পাবো, বাট এটার ক্ষেত্রে আমরা +4 হয় না, এটার ক্ষেত্রে +2 হয়। এটার ক্ষেত্রে কি হয় না +2, অক্সিডেশন স্টেট +2 হয়, ঠিক আছে, এটা একটু মনে রাখবে। তো এই ক্ষেত্রে এখান থেকে একটা প্রশ্ন আসে, প্রশ্নটা কি না প্রশ্নটা হচ্ছে এটাই যে PbCl2, PbCl2 is more stable than, is more stable than PbCl4, এটা এক্সপ্লেন করতে বলছে। এক্সপ্লেন করতে কি বলছে না PbCl2 is more stable than PbCl4, ওকে PbCl4 এটা। তো 15টা বাকি রয়েছে, লাস্ট গ্রুপ, গ্রুপ 15, এটাও খুব ইন্টারেস্টিং। গ্রুপ 15, গ্রুপ 15, ঠিক আছে গ্রুপ 15।
এখান থেকেও অনেক সময় প্রশ্ন আসে, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি সেটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলি। নাইট্রোজেন ফ্যামিলি সেখানে কি থাকে? নাইট্রোজেন থাকে, পি থাকে, ফসফরাস থাকে, এস থাকে, আর কি থাকে? এসবি থাকে। তারপর যেটা থাকে সেটা হচ্ছে আমরা যেটা পাই সেটা হচ্ছে এটা পাই। তো এই যে গ্রুপ 15 এর মধ্যে এইগুলো থাকে। তো এদের যে ইলেকট্রন বিন্যাস সেইগুলো কিরকম হয়? না, এদের যে ইলেকট্রন বিন্যাসগুলো হয় যেটা যেরকম হয় সেটা আমি একটুখানি দেখিয়ে দিই। না, ইলেকট্রন বিন্যাস যেটা হয় সেটা হচ্ছে যে হিলিয়াম থাকে। হিলিয়াম, এটার ক্ষেত্রে কি থাকে? এটার ক্ষেত্রে নিয়ন থাকে। আমি আগে সব করে দিচ্ছি। এর ক্ষেত্রে আর্গন থাকে, নিয়ন থাকে, এর ক্ষেত্রে আর্গন থাকে, এর ক্ষেত্রে ক্রিপ্টন থাকে, আর এর ক্ষেত্রে জিরন থাকে। এর ক্ষেত্রে এক্সি বা জেনন। এবার আমরা ইলেকট্রন বিন্যাস হিলিয়াম, তাহলে এটা হবে 6 এই 2s, এটা হবে 2s2, 2p3, 2p3, আর এটা হবে কি? না, এটা হবে 3s2, 3p6, এটা হবে 3p6, 3p6 না, এটা 3p3 হবে, 3p3। এটা হচ্ছে 3d, এটা হচ্ছে কি 3d10, 4s2, আর যেটা আছে সেটা হচ্ছে যে 4p3। এটা এটার ক্ষেত্রে কি? এটার ক্ষেত্রে 4d10, 4d10, 5s2, আর যেটা থাকে সেটা হচ্ছে যে 5p3, 5p3। এটার ক্ষেত্রে কি হয়? না, 4f14, 5d10, 5d10, 6s2, আর যেটা হয় সেটা হচ্ছে যে 6p3, 6p3। এর ক্ষেত্রে এটাই হচ্ছে ইলেকট্রন বিন্যাস। তো এর ক্ষেত্রে এবার কিছু একটা এক্সেপশনাল কেস রয়েছে, তো তোমাদেরকে মনে রাখতে হবে। এটার ক্ষেত্রে এটা অক্সিডেশন স্টেট যেটা হয় সেটা হচ্ছে +3, এটা হচ্ছে +3, এই যে 3 একটা +3। আবার কেউ যদি বলে যে +5 সেটাও ঠিক হবে, +5 টু +5 টু +3, +3, +3, +3, জাস্ট এইগুলো আর কি। এটা হচ্ছে তোমার +3, +3 কি হবে? না, +3। এটার ক্ষেত্রে অক্সিডেশন স্টেট কত হচ্ছে? +3। আর এই যে এটার প্রত্যেকটার ক্ষেত্রে কতগুলো হবে? এটার প্রত্যেকটার ক্ষেত্রে +5 হবে, +5 দেখো, +5, +5, +5। এটার ক্ষেত্রে কতগুলো অক্সিডেশন স্টেট হবে? এটার ক্ষেত্রে অক্সিডেশন স্টেট হবে +3, +3। জাস্ট পি অরবিটালটা নিয়ে নেবো, জাস্ট পি অরবিটাল। তো এখান থেকে একটা প্রশ্ন আসে। প্রশ্নটা হচ্ছে হোয়াই নাইট্রোজেন শোজ, সরি, হোয়াই নাইট্রোজেন, এই নাইট্রোজেন শোজ +3 অক্সিডেশন স্টেট। আমরা জানি যে এর অক্সিডেশন স্টেট হিসেব মতো 5 হওয়ার কথা, +5 হওয়ার কথা, কিন্তু 3 কেন? 3 টা কেন হচ্ছে? সেটা আমরা একটুখানি কোশ্চেন হিসাবে আমরা একটু সলভ করবো। এখানে একটা কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা কি বলেছে? না, হোয়াই, কেন নাইট্রোজেন শোজ in shows +3 oxidation state, oxidation state, oxidation state, ঠিক আছে? এটা কেন শো করে সেটা একটুখানি বলতে হবে। না, এর যে অক্সিডেশন স্টেট সেটা আমরা +3 কেন ধরছি? +3 কেন ধরছি? এই 2p অরবিটালটা কেন নিচ্ছি? 2s টাকে কেন নিচ্ছি না, ধরছি না? কারণ 2s এর যে প্রমোশনাল এনার্জি সেটা কিন্তু অনেকটাই বেশি, ঠিক আছে? প্রমোশনাল এনার্জি অফ 2s ইজ ভেরি হাই, যার কারণে কি হয়? আহ ডি অরবিটালে বিভিন্ন ধরনের এনার্জেটিক্যালি ল্যাক্স দেখা যায়। তো সেই কারণে নাইট্রোজেনের কি? না, নাইট্রোজেন +3 অক্সিডেশন স্টেট দেখায়, ঠিক আছে? তো এই প্রশ্নটার আনসার এবং আরো একটা প্রশ্নের আনসার, এই যে প্রশ্নটার আনসার, এই দুটো প্রশ্নের আনসার আমি তোমাদের দিয়ে দিচ্ছি। ব্যাপারটা একটুখানি বুঝতে পারলেই হলো। এখানে আমি আমার লেকচারটা আমি এন্ড, ঠিক আছে? নেক্সট দিন আমরা আরো ইন্টারেস্টিং আমরা আলোচনা করব, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, ঠিক আছে? চলো, নেক্সট দিন আবার দেখা হচ্ছে।